কালো জাদুর খেলা ভালো নয়। তন্ময় ও রমা দুই ভাই বোন। বাবা মা ও দুই ভাই বোন মিলে ওরা 4 জনের পরিবার। একটা ছোট্ট গ্রামে থাকলেও আর্থিক দিক থেকে ওরা মোটামুটি সচ্ছল। তন্ময় ক্লাস 12-এ পড়ে ও রমা ক্লাস 5-এ। দুই ভাই বোনের মধ্যে খুব মিল। স্কুল ছুটির পর তন্ময় ছোট বোন রমাকে নিয়ে সাইকেলে চেপে ঘুরতে বার হয়, কখনো চিলড্রেন্স পার্কে, কখনো ঝিল পাড়ে বা ওর বন্ধুর বাড়িতে। একদিন তন্ময় বিকালে রমাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছিল। তখনই ওরা থমকে দাঁড়ায় এক আগন্তুককে দেখে। কালো রঙের পোশাক পরিহিত লোকটির কপাল জুড়ে যেন লাল রং লেপা। লোকটাকে দেখে কেমন একটা অস্বস্তি হয়। বড় একটা ঝোলার থেকে কতগুলো অদ্ভুত দেখতে সুতো বাঁধা পুতুল নিয়ে আঙুলের সাহায্যে খেলা দেখাচ্ছে। পুতুলগুলো দেখতে ঠিক স্বাভাবিক নয়। অস্বাভাবিক এই অর্থে যে পুতুলগুলো মাটি নয়, বরং পুরনো কাপড় দিয়ে তৈরি, আর তার উপরে কাদা মাটির লেপন দেওয়া। পুতুলগুলির শুধু চোখ ও মুখ আছে, নাক নেই। বিশ্রী রকম বড় বড় দাঁত নিয়ে পুতুলগুলো হাসছে। কালো রঙে ঢাকা পুতুলগুলির কপালেও একইভাবে লাল রং লেপা। এসব দেখে তন্ময় সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে রমা জেদ করে পুতুল খেলা দেখার জন্য। রমা জেদের কাছে হেরে গিয়ে তন্ময় কিছুটা দূরে দাঁড়ায়, আর রমা সবার সঙ্গে পুতুল খেলা দেখতে থাকে। এর কিছুদিন পর থেকে রমা অদ্ভুত আচরণ করতে থাকে। পাড়ায় রমা আর খেলতে যায় না, এমনকি বিকেলে নানান অজুহাতে দাদার সাথে ঘুরতে যাওয়া বন্ধ করে সে। এরপর একদিন বিকেলে তন্ময় চুপি চুপি রমার ঘরে গিয়ে দেখে সে পুরনো ছেঁড়া কাপড় দিয়ে বেশ কয়েকটা পুতুল বানিয়েছে, আর সেগুলোতে কালো রং মাখাচ্ছে। এসব দেখে তন্ময় রেগে যায় ও রমাকে খুব বকাবকি করে কড়া সুরে এসব নিয়ে খেলতে বারণ করে। সেদিন রাতে টিউশন থেকে বাড়ি ফেরার সময় রমার জন্য চকলেট কিনে তন্ময়, বোনের রাগ ভাঙানোর জন্য। সে রাতে রমাকে চকলেট দেওয়ার পর তার কাছ থেকে একটা ভয়ঙ্কর কথা শোনে তন্ময়। সে শোনে যে সেদিন সেই কালো পোশাক পরা অপরিচিত লোকটি নাকি কালো জাদু নিয়ে অনেক কিছু বলছিল সবাইকে। এটা শুনে বিচলিত হয়ে তন্ময় রমাকে বারবার বারণ করে যে সে যেন ওই লোকটার কথা না শোনে এবং যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এরপরও রমার আচরণে কোনো পরিবর্তন হয় না। খেলাধুলা, ঘুরতে যাওয়া সব বন্ধ করে রমা নিজের ঘরে বসে কী সব করতে থাকে। একদিন সন্ধ্যায় অনেক ডাকাডাকির পর রমাকে না পেয়ে ওর দাদা দোতলায় রমার ঘরে যায়, কিন্তু সে সেখানে ছিল না। ঘর থেকে বেরিয়ে তন্ময় দেখে রমার ঘর লাগোয়া দোতলার ছাদে ওঠার সিঁড়ি বেয়ে কিসের একটা ধোঁয়া নেমে আসছে। তড়ি ঘড়ি করে উপরে উঠে দরজা খুলে তন্ময় ছাদে ওঠে। ও রমাকে যেভাবে সে দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রমা ছাদের ঈশান কোণে বসে, ওর সামনে অনেক কাপড়ের তৈরি কালো রঙের পুতুল, যাদের মাথায় লাল রং লেপা। তন্ময়ের নিজেরও একটা ছেঁড়া টি শার্ট দিয়ে তৈরি পুতুল রয়েছে সেখানে, আর তার পাশে নারকেলের মালায় কি সব পুড়িয়ে ধোঁয়া দিচ্ছে রমা। এরপর তন্ময়ের আর মাথা ঠিক থাকে না। প্রচণ্ড রেগে গিয়ে লাথি মেরে সব পুতুল ছাদ থেকে নিচে ফেলে দেয় তন্ময়। ও রমার কান ধরে হিড় হিড় করে টানতে টানতে নিচে নিয়ে আসে। বাবা মাকে সবটা বলে তাদের সামনে রমাকে 2-3 বার চড় কষে দেয় তন্ময়। রেগে গিয়ে সে বলে, এসব কি? তোকে না বারবার বারণ করেছিলাম এসব করতে? কালো জাদু করার খুব শখ হচ্ছে না তোর? আজকের পর তোকে যদি এসব করতে আর একবার দেখেছি, আমার থেকে খারাপ কিন্তু সেদিন কেউ হবে না। এরপর কিছুদিন দাদা বোনে কোনো কথা হয়নি, কিন্তু তন্ময়ের শরীরটা
হঠাৎ করে খারাপ করতে শুরু করে। বেশ কয়েকদিন ওর পেটটা যন্ত্রণা করতে থাকে। গ্যাস অম্বল ভেবে ওষুধ খেলেও সামান্য উপশম হয়নি। যন্ত্রণা বাড়লে তন্ময় ব্যাপারটা বাবা মাকে জানায় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো ডাক্তারও ধরতে পারে না তন্ময়ের কি হয়েছে। এদিকে রমা দাদার কোনো খোঁজ নেয় না, আর খুব রেগে আছে ও দাদার ওপরে। আর তাই সেদিন সেই লোকটার কথা অনুযায়ী দাদার ছেঁড়া টিসা দিয়ে তৈরি করা পুতুলটার পেটে কয়েকটা সূঁচ ঢুকিয়ে দিয়েছে রমা। তবে একটা জিনিস রমা দেখেছে, পুতুলটার পেটে সূঁচ ঢোকানোর পর থেকে কেমন একটা লালচে চটচটে তরল বেরোচ্ছে ওটার থেকে। হায়, রমা যদি জানতো যে সে তার দাদার কত বড় ক্ষতি করছে। এদিকে তন্ময়ের স্কুলে পরীক্ষা শুরু হয়। সে অসুস্থ অবস্থাতেও পরীক্ষা দিতে যায়, কিন্তু অর্ধেক লেখার পর ও প্রচণ্ড চিৎকার করে ওঠে। ওর ডান হাতটা খুব যন্ত্রণা করছে, আর কোনো আঘাত ছাড়াই সেটা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ তন্ময়কে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। তন্ময়ের এই অস্বাভাবিক অসুস্থতায় তন্ময় সহ তার বাবা মা প্রচণ্ড ভেঙে পড়ে। সেদিন সন্ধ্যায় বিছানায় কাতরাতে কাতরাতে তন্ময়ের একটা বিষয়ে কেমন একটা খটকা লাগে। রমার ওর সাথে কথা না বলা, ওর খোঁজ না নেওয়ার সাথে তার এই অসুস্থতা নিয়ে যেন কিছু একটা আঁচ পায় তন্ময়। তখনই বিছানা ছেড়ে যন্ত্রণাকে উপেক্ষা করে তন্ময় রমার ঘরের দিকে যায়। সেখানে পৌঁছে দেখে ঘরটা অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে ঘরের এক কোণে মেঝেতে রমা বসে আছে। আর একটু এগিয়ে গিয়ে তন্ময় দেখে রমা ওর টি শার্ট দিয়ে তৈরি করা পুতুলটা ধরে আছে, আর ওটার বুকে ও হাতে সূচ বেঁধানো। এবার সবটা বুঝে যায় তন্ময়, কিন্তু তখনই রমা অন্য একটা সূচ বিঁধাতে যায় পুতুলটার বুকে। অবশিষ্ট সমস্ত শক্তি দিয়ে তন্ময় চিৎকার করে ওঠে ও রমাকে ওটা করার থেকে কোনোভাবে নিরস্ত করে। চিৎকার শুনে তন্ময়ের বাবা মা ছুটে যায় রমার ঘরে ও আলো জ্বেলে দেয়। ওরা অবাক হয়ে দেখে যে তন্ময় রমার দুহাত পেছন থেকে ধরে রেখেছে, আর রমা প্রাণপণে চেষ্টা করছে হাত ছাড়িয়ে নেওয়ার। তখনই তন্ময় ওর মাকে বলে রমার হাত থেকে পুতুল ও সূচটা কেড়ে নিতে। তন্ময়ের মা সেটাই করে। এরপর তন্ময় বহু কষ্টে বলতে থাকে আসলে ওর সাথে কি হচ্ছিল। ও বলে রমা ভুল করে ওর দাদারই উপর কালো জাদুর প্রয়োগ করছিল, আর এই জন্য ওর এই অস্বাভাবিক অসুস্থতা। সবটা শুনে নিজের ভুল বুঝতে পেরে রমা ওর দাদাকে জড়িয়ে ধরে। ও বলে, দাদা আমায় ক্ষমা কর, আমি জেনে বুঝে এসব করিনি, আমি তোর উপরে খুব রেগেছিলাম তাই। তন্ময় তার বোনের মাথায় হাত বুলিয়ে বলে, আমি জানি আমি তোর উপরে রেগে নেই, আমি জানতাম এগুলো খারাপ জিনিস, আর তাই জন্যই তোকে আমি বারণ করেছিলাম এসব করতে। এরপরই তন্ময়ের মা পুতুলটার পেট ও হাত থেকে সূচগুলো বার করে নেয় এবং আশ্চর্যভাবে সাথে সাথে তন্ময় অনেকটা ভালো হয়ে ওঠে। পরের দিন তারা সপরিবারে তাদের কুল পুরোহিতের কাছে যায় সেই পুতুলটি নিয়ে, এবং তিনি তন্ত্র ক্রিয়া করে তন্ময়কে সেই কালো জাদুর কুপ্রভাব থেকে মুক্ত করে। তন্ময় তো ভালো হয়ে গেল, কিন্তু সমাজে এমন অনেক ফাঁদ পাতা থাকে ছোট ছেলে মেয়েদের জন্য। তাদের কোমল স্পর্শকাতর মনে কৌতূহলের বীজ ঢুকিয়ে তাদের দিয়ে এমন অনিষ্টকর কাজ করিয়ে নেয় অনেকে। তাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে এমন অপরিচিত মানুষদের থেকে দূরে রাখুন। বাচ্চাদের দৈনিক কর্মকাণ্ডের উপরে নজর রাখুন। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। এমন অনেক হরর শর্ট স্টোরি শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।